আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নতুন আরও একটি সবক নিয়ে উপস্থিত হয়েছি। যে সবকটা হচ্ছে, এর আগে কিন্তু আমরা বর্ণ শিখেছিলাম, যেটাকে আমরা আরবিতে বলা হয় হরফ। হরফ বলেছিলাম। তো এই হরফ থেকে আমরা এক একটা ভাগে চলে যাব, যে ভাগগুলো কিভাবে আমরা হরফগুলোকে যখন লফজ বা শব্দ এর সাথে সংযুক্ত হবে, ওই শব্দগুলোর মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন হরফ। এই ধরনের কিন্তু একটা সবক, যে সবকটাকে আরবিতে আমরা বলি হচ্ছে মুরাক্কাব। তো আমরা চেষ্টা করব অবশ্যই নোটটাকে সামনে রেখে কিছু জিনিস আবার আমরা আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু বইটা দেখি কি লিখেছে। 2 নম্বর সবকে মুরাক্কাব সংযুক্ত। আমরা এখানে লিখে দিলাম পাশে যে সংযুক্ত হরফসমূহ বলতে পারি, অথবা আমরা সংযুক্ত বলতে পারি মুরাক্কাব। তো এখানে লেখা আছে, দেখো, যে উস্তাদগণ এই হরফগুলি বোর্ডে লিখে ভালো করে মাস্ক করাবেন। এই যে কথাটা লেখা থাকলো, এখানে ওস্তাদ কে হতে পারে? যেই পড়াবে শিখে সেই কিন্তু ওস্তাদ হতে পারে। আপনি একজন ক্লাস 10-এর শিক্ষার্থী, আপনি এটা শিখলেন, শিখে আপনার একজন ছোট বোন আছে, ছোট ভাই আছে, তো তাকে আপনি শিক্ষাচ্ছেন, তা আপনি একজন ওস্তাদ, আপনি একজন শিক্ষক। হতে পারে আপনি একজন মুরব্বী, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি শিখলেন, শিখে আপনার সন্তান যারা যুবক যুবতী তাদেরকে শিখাচ্ছেন, তো যেই হবেন তিনি কিন্তু ওস্তাদ। তো ওস্তাদ কি করবেন? ওস্তাদ সেটাকে এই যে কোনো একটা বোর্ডে অথবা যে কোনো একটা খাতার মধ্যে হরফগুলোকে আগে লেখাবেন, লিখে ওই হরফগুলো কী ধরনের হতে পারে, তার চিহ্নগুলো কি কি, সেই চিহ্নগুলো বুঝাবেন। তো আমরা এখানে মুরাক্কাবের পরিচয়টা প্রথমে একটু বলে দিই। মুরাক্কাব কাকে বলে? যুক্ত হরফকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে একত্রে মিলাইয়া লেখাকে বলে। আমরা এখানে শব্দগুলো ব্যবহার করেছি চলিত ভাষা নয়, সেটা হচ্ছে সাধু ভাষায় বেশিরভাগ। তো চলিত ভাষা আমি অনেক সময় বলি, বা মুখে বলার সময় আমি কিন্তু চলিত ভাষা বলে ফেলি, কিন্তু এখানে লেখার সময় যেহেতু এটা আগের সংযুক্ত একটা জায়গা থেকে নেওয়া, গৃহীত, সেখান থেকে এজন্য আমরা ওই আপনার সাধু ভাষাটাই রেখেছি। তো মিলাইয়া লেখাকে বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডানের হরফের মাথা দেখিয়া চিহ্নিত হয়, এবং বিশেষ করে আপনার যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, অনেকে চলিত ভাষা বুঝতে কিছুটা কঠিন হয়, যেটা তার জন্য সাধু ভাষাটা অনেকটা সহজ হয়। তো এই জন্য এখানে বইয়ের মধ্যে এইভাবেই রাখা, বলার সময় দুইটাই সংযুক্ত করে বলবো বা সংমিশ্রণ করে বলবো। তো দেখিয়ে চিহ্নিত হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কয়েকটি হরফের চিহ্ন, একটা কোণা আছে, একটা গোলাকার আকৃতি আছে, একটা 3 কোণা মাথা আছে, একটা চ্যাপ্টা ধরনের একটা গোলাকার আকৃতি আছে, তারপর আবার চ্যাপ্টা গোলাকার আকৃতি করে আবার আলিফের মতো একটা সংযুক্ত দাগ রয়েছে। এই যে চিহ্নগুলো আমরা দেখতে পেলাম, প্রায় 5টা চিহ্ন এখানে আছে। এই 5টা চিহ্নকে সামনে রেখে আমরা কতিপয় হরফগুলো কিন্তু বুঝতে পারবো, যে শব্দ থেকে বা লফজ থেকে কোন কোন হরফ আমরা কিভাবে বের করতে পারবো। তো এই নকশা দিয়েই 13 হরফ লেখা যায়। তো 13 হরফ এই নকশাকে সামনে রেখে আমরা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো পরবর্তী জায়গায় আমরা যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক দাঁত লেখা হয়েছে। তো দাঁত মানে কি? একটা কোণাও আমরা ধরতে পারি, যে একটা কোণা, এক দাঁত দিয়ে 5টি হরফ। তো যতগুলো হরফ আমরা 29টা হরফ আমরা পড়ে এসেছিলাম আলিফ বা তাসা থেকে, সেখান থেকে 5টা এরকম হরফ রয়েছে যেগুলো এক দাঁত বা একটা কোণা দিয়ে বোঝানো হয়। তো কিভাবে বুঝবো? এই যে বা, একটা কোণা নিচে 1 নোক্তা, তার মানে বা। একটা কোণা উপরে 2 নোক্তা, তার মানে তা। একটা কোণা উপরে 3 নোক্তা, তার মানে সা। একটা কোণা উপরে 1 নোক্তা, তার মানে নুন। একটা কোণা নিচে 2 নোক্তা, তার মানে হচ্ছে ইয়া। তো এই যে কোণাগুলো দ্বারা আমরা 5টা হরফ বুঝতে পারলাম। এখন আমরা উদাহরণ দেখব। উদাহরণের মধ্যে দেখা যায় এই যে সংযুক্ত হরফ একদিকে, আর এদিকে আমি কোণা দ্বারা আমার সেই কাঙ্ক্ষিত হরফটাকে শিখতে চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি। বা আলিফ, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাটাকে এই যে কোণা দ্বারা স্পষ্ট করা হয়েছে। প্রকৃতপক্ষে হরফটা যে আমাদের এভাবে ছিল, বা, কিন্তু এটাকে সংযুক্ত, যেহেতু আলিফের সাথে সংযুক্ত হয়ে আসছে, সেজন্য আমরা এটাকে কর্তন করে তার একটা কোণা দ্বারা আমরা বাকে স্পষ্ট করেছি। এই হলো বা আলিফ।
এরপরে হচ্ছে তা আলিফ। তা আমরা এটাকেই সামনে রেখে যদি আমরা এই যে দুইটা নোক্তা দিয়ে দিই তা হয়ে গেল, তাহলে এই কোণাটাকে সংযুক্ত করে আলিফের সাথে যখন তার সাথে সংমিশ্রণ হয়েছে, মুরাক্কাব হয়েছে, তখনই কিন্তু তা আলিফ হয়ে গেল। এভাবেই আসবে সা, সা আলিফ, উপরে 3 নোক্তা, ঠিক একটা কোণা উপরে 1 নোক্তা, সাথে আলিফ, নুন, একটা কোণা আলিফের সাথে সংমিশ্রণ হয়ে সেটা কি হয়ে গেল, ইয়া আলিফ হয়ে গেল। তো আলিফ দিয়ে 5টা হরফের একটা উদাহরণ সহজভাবে তুলে ধরা হলো। এবার অন্যান্য হরফের সাথেও যে এই কোণাগুলো সংযুক্ত হয়ে মুরাক্কাব, এই যে যুক্ত হরফ যেগুলো, সেগুলো একসাথে হতে পারে, তার একটা নমুনা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি। যেমন এখানে লেখা আছে বা সিন, সিনটার তার মূল আকৃতিতে আছে, বাটা শুধুমাত্র কোণা রয়েছে। ঠিক এখানে আছে কি কি 3টা করে, বা, ইয়া, লাম। তো আমরা জানি এক কোণার নিচে 1 নোক্তা বা, এক কোণার নিচে বা এক দাঁতের নিচে 2 নোক্তা ইয়া, তারপরে আছে লাম। 3টা হরফ আমরা বুঝে গেলাম। এরপরে দেখেন, আমরা খেয়াল করি যে এক কোণা উপরে 2 নোক্তা তা, এক কোণা বা একটা দাঁত উপরে 1 নোক্তা নুন, সাথে লাম, তা নুন লাম। তো বা, ইয়া, লাম, তা নুন লাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা দাঁত বা কোণা উপরে 3 নোক্তা, আবার আরেকটা কোণা দিয়ে উপরে 3 নোক্তা, তার মানে সা, সা, লাম তার আপন আকৃতিতেই রয়েছে। নুন, বা, লাম। তো নুন এর কোণাটা রয়েছে, কারণ এক কোণার উপরে 1 নোক্তা দিলেই কিন্তু সেটা নুন হয়ে যায়। তো নুন, বা, এক কোণার নিচে 1 নোক্তা। এরপরে কি, নুন বা লাম হয়ে গেল আমাদের। এরপরে এক কোণার নিচে 1 নোক্তা, উপরে 2 নোক্তা, ইয়া, তা, ইয়া, তা, তারপরে সাথে লাম, ইয়া, তা, লাম। তা সিন, তো এখানে এক কোণা, সিনটা তার আপন আকৃতিতে আছে, তা সিন। এরপরে আমরা এদিকে চলে আসি, বা, বা, লাম, একটা কোণা 1 নোক্তা, আরেকটা কোণা 1 নোক্তা। নোক্তাটা কোথায়, নিচে। নোক্তাটা যদি উপরে থাকতো তাহলে হতো কি নুন, যেটা আমাদের সামনে আসতেছে। তো নোক্তাটা যেহেতু নিচে এবং দুইটাই কোণা, নোক্তা 2টা। আচ্ছা, এই গোলাকৃতি, এই যে বিন্দু যদি আমরা বলতে পারি, এটাকে আরবিতে কি বলা হয়, নোক্তাহ বলা হয়। তো সেখান থেকে আমরা বাংলায় বলি নোক্তা, এভাবে বাংলাটা ব্যবহার করি, যার বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে কি বিন্দু। তো এই যে বিন্দু 2টা রয়েছে বা নোক্তা রয়েছে, বা লাম, এখানে 2টা করে নোক্তা, তা লাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোণা উপরে 3 নোক্তা, আবার এক কোণা উপরে 2 নোক্তা, নুন তার আপন অবস্থায় রয়েছে, তাহলে সা, তা, নুন। এখানে 2টা হরফ একসাথে তার আপন আকৃতিতে নেই, শুধু কোণা দিয়ে তাকে প্রকাশ করা হয়েছে। এক কোণা উপরে 1 নোক্তা, তার মানে নুন। একটা দাঁত উপরে 1 নোক্তা, তাহলে কি হলো, নুন নুন, সাথে লাম। এরপরে যদি আমরা দেখি, একটা কোণা নিচে 2 নোক্তা, তার মানে ইয়া, একটা কোণা উপরে 2 নোক্তা, তার মানে তা। এই যে পার্থক্য কিন্তু সাথে সাথেই আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। নিচে থাকলে কি হয়, উপরে থাকলে কি হয়। নোক্তা যদি নিচে একটা থাকে তাহলে কি হবে, নোক্তা যদি উপরে একটা থাকে তাহলে কি হবে। তো 2 নিচে থাকলে কি, উপরে 2 নোক্তা থাকলে কি, উপরে 3 থাকলে কি, এইভাবে কিন্তু কথাগুলো উল্লেখ করা হচ্ছে। এরপরে হচ্ছে কি, ইয়া, তা, নুন এখানে হয়ে গেল আমাদের সা সিন। তো এখানে বা সিন, তা সিন, সা সিন, সংযুক্ত হরফের প্রত্যেকটার আমরা এই কোণাগুলো বা দাঁত দিয়ে কি হতে পারে সেগুলোর ব্যাখ্যাটা বুঝে গেলাম আশা করি। এবার আমরা চলে যাব পরবর্তী গোল চিহ্নতে। তো এক কোণার যে হরফগুলো, 5টা হরফ আমরা শিখেছি, সে কোণার হরফের পরে এখন আমরা এরকম গোলাকার আকৃতিতে 2টি হরফ শিখতে পারবো, সেই হরফগুলো আমরা আজকে শিখব। তো এই যে গোলাকার একটা আকৃতি, এই গোল মাথা দিয়ে 2 হরফ, ফা আর এটা হচ্ছে কি কফ। এই ফা এবং কফের আকৃতিটাই থাকবে হচ্ছে গোল, তার উপরে 1 নোক্তা থাকলে ফা, 2 নোক্তা থাকলে কফ। তো আমরা উদাহরণস্বরূপ দেখি। প্রথমত এই গোলাকার আকৃতি, যদি আমরা ফাকে পুরোপুরি উল্লেখ করি তাহলে কি হবে, এই যে এইভাবে ফাটাকে গোল করে লিখে তারপরে 1 নোক্তা দেওয়া হয়, তার মানে ফা। তো ফাটার অতিরিক্ত অংশটাকে কেটে ফেলা হয়, এখানে 2 নোক্তা দিলে কফ হয়ে যায়।
তো ফা নুন, এরপরে কি কফ নুন। যদি গোলটা চিহ্নটা না থাকতো, গোল চিহ্ন না থেকে যদি থাকতো একটি কোণা, তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারতাম সেটা হচ্ছে তা। যেহেতু গোল চিহ্ন চলে এসেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কফ। ফা ইয়া, তো ফাটা তো আমরা বুঝতে পেরেছি যেখানে গোলাকার আকৃতিতে আছে বলেই, উপরে এক নোক্তা আছে বলেই ফা, আর নিচে ইয়ার আকৃতিটা দিয়ে দেওয়া হলো। তারপরে কি কফ ইয়া, তো এখানেও ইয়াটাকেও স্পষ্ট বোঝা যাচ্ছে, কফের উপরে দুই নোক্তা, সেটাও আমরা বুঝতে পারছি। কফ ওয়াও, তো এখানে ওয়াওটা তার আপন অবস্থায় রয়েছে, কিন্তু কফটাকে তার মাথা কেন্দ্রিক দেওয়া হয়েছে। এখানে ইয়া ফা, কোনাও আসলো, গোলাকার চিহ্নটাও আসলো। তো কোনার নিচে দুই নোক্তা বা মাথার নিচে দুই নোক্তা থাকার কারণে ইয়া, আর উপরে গোলাকার আকৃতির উপরে একটা নোক্তা থাকার কারণে সেটা হচ্ছে ফা। তাহলে ইয়া এবং ফা। এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি গোলাকার আকৃতি ফা, ফা এর সাথে লাম, এদিকে তিনোটা একসাথে দেওয়া হলো, কফ ফা লাম। কফের চিহ্নটাও আমরা পাচ্ছি, তারপরে ফায়ের চিহ্নটাও আমরা পাচ্ছি, দুইটাই গোলাকার আকৃতি, একটাতে দুই নোক্তা, একটাতে এক নোক্তা। এরপরে ফা ফা লাম, গোলাকার আকৃতি, দুইটাতেই আলাদা আলাদা করে একটা একটা করে দুইটা নোক্তা। এখানে যদি এই গোলাকার আকৃতি না থেকে একটি দাঁত বা কোণা থাকতো, তাহলে আমরা কি বলতাম, নুন 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 লাম। তো যেহেতু গোলাকার আকৃতি আছে, নোক্তা আছে, তাহলে ফা ফা লাম। এরপরে দেখি আমরা কফ ইয়া লাম, তো কফের মধ্যে গোলাকার আকৃতি, কোণার নিচে দুই নোক্তা, তার মানে ইয়া, এরপরে হচ্ছে লাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলাকার আকৃতি, উপরে দুই নোক্তা, কফ, দাঁত বা কোণা, নিচে এক নোক্তা, তার মানে বা, সাথে কি লাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফা কফ লাম। এর আগের শব্দ আমরা পেয়ে আসছি এখানে কফ ফা লাম, তার মানে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে ফা আগে আনা হয়েছে, এখানে কফ আগে আনা হয়েছে, কিন্তু একই রকম। গোলাকার আকৃতি, উপরে এক নোক্তা হলে ফা, উপরে দুই নোক্তা হলে কফ। তো শেষ হরফগুলো, বিশেষ করে লাম, নুন, ইয়া, এগুলো কিন্তু আর আপন আকৃতিতে ওয়াও রয়েছে, এগুলোর আর কোনো চেঞ্জ নেই। এই পর্যন্ত আমাদের গোলাকার আকৃতি দিয়ে হরফগুলো গেল। এবার আমরা তিন কোণার যে আকৃতিগুলো সেগুলো দেখব। এই পর্যায়ে আমরা দেখছি তিন কোণা, বা এই যে তিন দাঁত বলা হয়েছে, যেহেতু আমরা দাঁত শব্দটা ইউজ করেছি। তো এই যে তিন কোণা বা তিন দাঁত দিয়ে দুটি হরফ, সিন এবং শিন। তো সিন এবং শিন যখন মোরাক্কাব বা যুক্ত হরফ হিসাবে সংযুক্ত হবে, তখন কিন্তু তার অতিরিক্ত গোলাকার আকৃতি, যেটা আমরা সিনের এই যে মূল জায়গাটা ছিলাম, যে সিন যদি আমরা লিখি এইভাবে, এই মূল এই যে এই অতিরিক্ত অংশটুকু পড়ে যায়, খালি দুইটা দাঁত বাকি থাকে। তো এই তিন দাঁত দিয়ে দুটি হরফ সিন, তো সিন লাম, শিন লাম, আপন আকৃতি। এখন এখানে বুঝার বিষয় হচ্ছে কি, তিন কোণা কিন্তু আমরা সায়ও পেয়ে থাকি, সার মধ্যে তিন কোণা বা তিন নোক্তা, তিন বিন্দু বা তিন নোক্তা। আর এখানে হচ্ছে তিন কোণা তিন নোক্তা, তার মানে শিন। সায়ের মধ্যে, তাহলে শিনের মধ্যে পার্থক্য কি, সায়ে থাকবে এক কোণা, এরকম একটা কোণা থাকবে, আর তিনটা নোক্তা থাকবে এই। আর শিনের মধ্যে চলে আসছে কয়টা, তিনটা কোণা। তো তিন কোণা আর এক কোণার মধ্যে কিন্তু পার্থক্য করেই আমরা বুঝতে পারি সা এবং শিন। তো শিন লাম হয়ে গেল। এখানে চলে আসলো সিন নুন, এখানে চলে আসলো সিন ফা লাম। তিনোটারই একটা সংযুক্ত মুরাক্কাব বাক্য আমরা এখানে তুলে ধরলাম, সিন ফা লাম। ঠিক আবার শিন ফা লাম, এদিকে আবার সিন নুন লাম, কোণাও রয়েছে, তিনটা কোণাও রয়েছে, লামও রয়েছে। শিন নুন লাম, তিন কোণা, উপরে তিন নোক্তা শিন, এক কোণা, উপরে এক নোক্তা, হ্যাঁ, সেটা কি হবে নুন। তিন কোণা এই যে এখানে একসাথে নিয়ে আসছে, তিন কোণা, উপরে নোক্তা নেই, তার মানে সিন, আর এক কোণা, উপরে তিন নোক্তা, তার মানে হচ্ছে সা। তো সিন সা লাম। এদিকে আমরা দেখি সিন তিন কোণা, গোলাকার আকৃতি এবং উপরে দুটি নোক্তা, তার মানে হচ্ছে কফ, সিন কফ লাম। এদিকে দুটা, একটা হচ্ছে তিন কোণা শিন, আর একটা হচ্ছে গোলাকার আকৃতি কফ। এদিকে সিন এক কোণার নিচে দুই নোক্তা, তার মানে ইয়া লাম। এখানে কি শিন বা লাম, তিন কোণা তিন নোক্তা শিন, এক কোণা এক নোক্তা নিচে বা।
আশা করি এই কোণাকেন্দ্রিক বিষয়গুলোর স্পষ্ট একটা ব্যাখ্যা বা পার্থক্যগুলো কিন্তু সবার বুঝে আসছে বলে আমি আশা রাখি। এই পর্যন্ত আমাদের 3 কোণা চলে গেল। এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। সদের এই মাথাটা দিয়ে আমরা কিন্তু পাচ্ছি কত? 2টি হরফ। সদের এই মাথা দিয়ে 2টি হরফ। তো সদের মাথাটা কেমন? একটু চ্যাপ্টা আকৃতির, আমরা ধরতে পারি যে একটা চ্যাপ্টা আকৃতির ফাঁকা অংশ এই। তো সদের এই অতিরিক্ত অংশটুকু তো আমরা কেটে দেই, শুধুমাত্র তার মাথাটা থাকে যেটা দিয়ে তার মূল আকৃতিটা বোঝা যায়। তো সদ লাম, তো সদের এই মাথা দিয়ে 2টি হরফ, একটা হচ্ছে সদ আর একটা হচ্ছে দদ। তো সদ এইভাবে, সদ লাম তার আপন আকৃতি পড়ে গিয়েছে, লামের সাথে সংযোগ হয়ে গিয়েছে। দদ লাম, দদ উপরে একটা নোক্তা চলে আসছে সেজন্য সেটা দদ, সাথে লাম আসছে। সদ ইয়া, ইয়ার তার আপন আকৃতি রয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, ইয়া যখন তার আপন আকৃতিতে থাকে ইয়ার কিন্তু তখন নোক্তার প্রয়োজন হয় না। ইয়ার নোক্তার প্রয়োজন হয় তখনই যখন ইয়াটা কোণার আকৃতিতে আসে। তো এখানে সদ ইয়া হলো, এখানে হচ্ছে দদ ইয়া, এখানে সদ ইয়া লাম। তো সদের মাথাও আমরা পাচ্ছি, এদিকে এক কোণার নিচে 2টি নোক্তা আমরা পাচ্ছি, তার মানে ইয়া, সদ ইয়া লাম। এদিকে দদ, সদের উপর যেহেতু নোক্তা রয়েছে, এক কোণার নিচে 2 নোক্তা থাকার কারণে ইয়া, এদিকে লাম, দদ ইয়া লাম। এখানে আমরা দেখি সদ বা লাম, সদের আকৃতি তো আমরা পেয়েই গিয়েছি, এক কোণার নিচে এক নোক্তা তার মানে বা, তো সদ বা লাম। এদিকে সদের উপর নোক্তা আসার কারণে দদ, দদ আর কোণার নিচে এক নোক্তা থাকার কারণে বা, দদ বা লাম। এখানে সদ নুন লাম, সদের আকৃতি এক কোণার উপরে এক নোক্তা আর লামের তার আপন আকৃতি। দদ নুন লাম, তো দদ সদের উপরে নোক্তা থাকার কারণে, এক কোণার উপরে নোক্তা থাকার কারণে নুন আর হচ্ছে নাম। সদ সিন লাম, তো সদের আকৃতিও বুঝতে পারছি আমরা, 3 কোণা থাকার কারণে সেটা সিন হয়ে যাচ্ছে আর পরে লাম। তো সদ সিন লাম, এখানে হচ্ছে দদ শিন লাম, দদ শিন লাম। তো একদিকে যেমন আমরা পার্থক্য করে প্রত্যেকটা হরফের ভিন্ন ভিন্ন এক একটা আকৃতি সংযুক্ত হলে কি হয় সেটাও শিখতে পারছি, আরেকদিকে আমরা সংযুক্ত হরফগুলো শিখতে পারছি। আর এটা তো আমরা সবাই জানি, বাংলায়ও সে একই নিয়ম, যে একাধিক 2 বা 1-এর অধিক কোনো বর্ণ যদি একসাথে হয় সেটা কি হয়ে যায়? শব্দ হয়ে যায়। সেটা আরবিতে আমরা বলি 2 হরফ বা 2-এর অধিক হরফ একত্রিত হয়ে সেটা কি হয়ে যায়? লফজ হয়ে যায়, যেটা বাংলায় আমরা শব্দ বলে থাকি। তো একদিকে আমাদের শব্দও শেখা হচ্ছে, আর এদিকে আমরা হরফের আকৃতিগুলোও বুঝতে পারছি। এরপর আমরা চলে যাব তয়ের আকৃতি। এবার আমরা দেখতে পাচ্ছি কি তয়ের আকৃতি দিয়ে 2টি হরফ, নোক্তা দিলে জ, নোক্তা না দিলে ত, একই জিনিস। এখন সদ আর তয়ের মধ্যে পার্থক্য কোথায়? সদের মধ্যে এরকম একটা লম্বা টান থাকবে না, সদ দদে শুধুমাত্র ওই চ্যাপ্টা অংশটুকুই থাকবে। আর ত এবং জয়ের মধ্যে এরকম একটা লম্বা আলিফের মতো একটা টান সংযুক্ত হয়ে যাবে, এটা কখনো পড়বে না, কারণ এটাকে ফেলে দিলেই সদ এবং দদের সাথে মিলে যাবে। তো এখানে আমরা দেখি উদাহরণ, ত বা, ত বা। তো তয়ের আকৃতি পাচ্ছি আমরা, বায়ের পূর্ণ আকৃতিটাই পাচ্ছি। এখানেও জ বা দুইটাই আমরা পূর্ণ আকৃতি পাচ্ছি। ত ইয়া পূর্ণ আকৃতি, জ ইয়া পূর্ণ আকৃতি, ত তা, যেহেতু 2টা করে হরফ সেজন্য যদি তাইয়ের এদিকে আরেকটা হরফ আমরা সংযুক্ত করতাম তাহলে কিন্তু ওইখানে তটা কোণার মধ্যে সংযুক্ত হয়ে যেত। ত তা, জ তা, জ নুন। এই পর্যন্ত আমরা দেখালাম। তো ভিন্ন ভিন্ন এই যে 5টা অংশ আমরা পড়লাম, 5টা অংশের প্রত্যেকটির আলাদা আলাদা একটা পরিচয় রয়েছে, এই পরিচয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবার 4টা তো আমাদের শেষ হলো, এবার 5ম জায়গায় আমরা চলে যাব। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা কতগুলো এই যে মুরাক্কাবের যে হরফগুলো, এই হরফগুলোর বা এই শব্দগুলোর যে ইঙ্গিত রয়েছে সেই ইঙ্গিতগুলো একে একে দেখে আমরা এখন শেষ পর্যায়ে এসে এই যে উল্টো দাঁত বলা হয়, উল্টো দাঁত বলতে কি বোঝাচ্ছে? 3টা হরফ একসাথে যখন আসে বা বিশেষ করে হা খ এই চিহ্নটার সাথে যখন তা বা এগুলো মিলিত হয় তখন কিন্তু এই মাথাটাকে একটু উল্টিয়ে দেওয়া হয়, এই জন্য সেটাকে উল্টো দাঁত আমরা বলি। বাকি অন্য সময়
থাকে হচ্ছে এইভাবে, অন্য সময় থাকছে এই কোণায়। আর যখন আমরা হা অথবা জিম এই টাইপের কোনো একটা হরফের সাথে সংযুক্ত করছি, তখন সেটার মাথাটা এভাবে উল্টে যাবে, উল্টে হবে। এই জন্য এটাকে উল্টো দাঁত বলা হচ্ছে। তো এখানে যেন লেখাই আছে যে এক দাঁতের মতো উল্টো দাঁত দিয়ে 5টি হরফ এই নকশা দিয়ে 9 হরফ লেখা যায়। যেমন এখানে ইয়া, হা, আইন, লাম, হা, মিম এরকম একটা নকশা সামনে রাখা হলো। সামনে রেখে এখন বলা হলো যে এরকম করে 5টি হরফ যেটা আছে এভাবে লেখা যায়। কোনটা কোনটা 5টা? ওই যে বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ। তো প্রথমে আমরা দেখি এই যে নুনের জন্য একটি কোণা নেওয়া হয়েছে, ঠিক হায়ের জন্য এই হাটাকে লাগানোর জন্য নুনটা, অনেক সময় এমনও হতে পারে যে নুনটাকে আলাদা করে এইভাবে একটা মানে আপনার কোণা দিয়ে, সোজা কোণা দিয়ে তারপরে হাটাকে এইভাবে উল্লেখ করা যেতে পারে, হা তা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এভাবেও হতে পারে, অথবা উল্টোভাবে এভাবে দিলেও হতে পারে। তো এই জায়গাটা দিলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা হায়ের সাথে মিললে একটু দেখতে একটু খারাপ লাগে আর কি, বা অতটা সৌন্দর্য মনে হয় না। তো সেই জন্য এটাই সবচেয়ে উত্তম। তো আমরা এই জায়গাটা মুছে ফেলছি সৌন্দর্যের জন্য। তো নুন হা তা এটা আমরা পড়লাম। এরপর এখানে যদি আমরা দেখি, ঠিক কোণাটা দিয়ে প্রথমে কিন্তু দুটি কোণা দেওয়া হয়েছে, আর এই দুটি কোণাটা কি নোক্তা, দ্বিতীয় নোক্তা একটা কোণার নিচে এসেছে। তো প্রথম এই উল্টো কোণার নিচে যে 2 নোক্তাটা এসেছে সেটাকে আমরা ইয়া ধরবো। আর এই যে হায়ের মতো যে একটা চিহ্ন, যে হায়ের চিহ্নটা আমরা পরে আসতেছি, হায়ের এই বাড়তি অংশ, হা খয়ের বাড়তি অংশটা ফেলে দেওয়া হয়, এটা থাকে মূল জায়গায়। তো এই যে হায়ের যে একটা চিহ্ন, সেই চিহ্নের নিচে একটি নোক্তা দেওয়া হয়েছে, তার মানে সেটা জিম হয়ে গিয়েছে। তো এখানে আমরা পাচ্ছি ইয়া, জিম, বা, এই 3টা হরফ পাচ্ছি। নুন গিয়ে চলে গেল, ইয়া চলে গেল। এবার আমাদের 3 নাম্বার যে হরফটা সেটা হচ্ছে কি তা। তো এখানেও কিন্তু নুন আর উপরে খ আর পরে তা, 3টা। তো এখানে একটু হা গেল, জিম গেল, খ, 3টা হরফ এখানে সাথে দেখানো হলো। তো নুনটাকে আবার আনা হয়েছে। আমাদের হাতে এখনো বাকি রয়েছে তা, বা, আচ্ছা সা, কিন্তু সাটার উদাহরণ এখানে আর আনা হয়নি। তো আমরা সাটাকে একটু আলাদা করে দেখিয়ে দিব। তা, খ, তা, এখানে তায়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে উল্টো কোণাটার উপরে 2 নোক্তা, তার মানে এটা হচ্ছে তা। হায়ের এই চিহ্নের উপরে 1 নোক্তা, তার মানে খ। এরপরে তা তো তার আপর অবস্থায় রয়েছেই, তা, খ, তা। এর পরের উদাহরণে যদি আমরা দেখি, উল্টো কোণা নিচে 1 নোক্তা, যখন সেটা উপরে 1 নোক্তা হয় তখন নুন হয়, সেটা আমরা আগে জেনে আসছি। যখন সে কোণাটার নিচে 1 নোক্তা হয় তখন সেটা বা হয়ে যায়। তো বা, হায়ের উপরে 1 নোক্তা, তার মানে খ, এরপরে তা, তাহলে বা, খ, তা পেয়ে গেলাম। এরপরে এখানে তা, হা, তা, তা, ব্যাস, হা আর হচ্ছে তা। এখন সহজভাবে যদি আমরা বলি, এই কোণাটার উপরে আরেকটা নোক্তা যদি আমরা সংযোগ করে দেই, এখানে একটি নোক্তা আমরা সংযোগ করে দিলাম কথার কথা, তাহলে কি হয়ে গেল তা, হা, তা। তা আমি আলাদাভাবে আবার এখানে একটু লিখে দিচ্ছি, কোণা গেল এই তা, এখানে 3টা নোক্তা আমরা দিলাম, সা, হা, তা, সা, হা, তা, পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 5টা উল্টো দাঁত দিয়ে হরফ, সে হরফ। তো এখানে নমুনা দিয়ে বাকিগুলোর উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে শব্দগুলো আসবে। আরবি এমন একটা জিনিস যে বিশেষ করে যে কোনো পড়াইতে এরকম যে যত বেশি অনুশীলন করা যায় তত মাথায় ঢুকে। তো প্রথমত এই যে হরফগুলোর ভিন্নতা, এগুলো মুরাক্কাবের যে ভিন্নতাগুলো, এগুলো যদি আমাদের মাথায় আমরা ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী শব্দগুলো বোঝা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তো আমরা হায়ের চিহ্নের দিকে এবার চলে যাচ্ছি। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি হাটাকে তার আপন অবস্থা, এই যে হা, খ, জিম, তিনোটাই হা, খ, জিমের এই মূল জায়গাটা যখন এটা কেটে যাবে, মূল জায়গাটাকে তার হরফের সাথে সংযুক্ত করা হবে অন্য হরফের সাথে। তো হা এর মাথা দিয়ে 3টি হরফ, জিম, হা আর হচ্ছে খ, খটাকে মূল জায়গায় রাখা হয়েছে। এবার এই পাশে আমরা দেখি হা, এই পাশে সা, হায়ের এই চিহ্নটা রয়েছে,
ঠিক এই চিহ্নটার উপর যখন আমরা নোক্তা দিচ্ছি তখন হয়ে যাচ্ছে খ, খ বা। ঠিক এই চিহ্নটার নিচে যখন আমরা নোক্তা দিচ্ছি তখন হয়ে যাচ্ছে জিম, জিম তা। এখানেও জিম সা একই। তারপরে আসছে হা তা, খ তা, হা নুন, জিম নুন। তো জিম হা খ তিনোটার আকৃতি একই ধরনের, খালি নোক্তার ভিন্নতা। নিচে যখন নোক্তা আসবে জিম, উপরে নোক্তা চলে গেলে খ। তো এই বিষয়গুলো একেবারেই সহজ। তো শব্দের মধ্যে গিয়ে আমরা অনুশীলন করে করে আবার প্রতিটা আলাদা আলাদা করে বলার চেষ্টা করব। এবার আমরা সামনের দিকে যাই। এই পর্যায়ে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এখানে হামজার মতো একটা মাথা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু হামজাটা হয় একটু বাঁকা করে আর তার মাথাটা হয় একটু ছোট। কিন্তু এটা হচ্ছে আইন, যে আইনের মাথাটা একটু হবে হচ্ছে বাঁকা টাইপের, বাঁকা এবং একটু বড় এই টাইপের হবে। তো এখানে টাইপিংয়ে যদিও সোজা সোজা দেখা যাচ্ছে কিন্তু এতটা সোজা হবে না। তো আইন, আইন গয়েন এই দুইটা হরফ এই মাথাটা দিয়েই হয়। যখন আমরা নোক্তা উপরে দিয়ে দিব তখন হবে গয়েন, আর নোক্তা না থাকলে আইন। আর অবশ্যই এই দুইটা বাড়তি অংশ কেটে যাবে যখন সেটা অন্য সব হরফের সাথে মিলে একটা শব্দ গঠিত হবে। তা আমরা দেখতে পাই এখানে বা আইন দাল। এখন কথা হচ্ছে আইনের মাথা তো আমরা এভাবে দেখলাম, এখানে এসে আবার এমন হয়ে গেল কেন? যদি আইন কোনো একটা শব্দের মাঝখানে আসে অথবা শেষে আসে তখন তার মাথাটা এইভাবে হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমি একটু টান দিয়ে দেখাচ্ছি। এই যে বা আইন দালটা কিভাবে লেখা হয়েছে, বায়ের কোণাটা প্রথমে দেওয়া হয়েছে, দিয়ে আইনের জন্য মাথাটা এসে আগে প্রথমে এভাবে ঘুরেছে, এভাবে একটু সামনে অগ্রসর হয়ে পরে আবার ব্যাকে গিয়ে এইভাবে ঘুরে এসেছে, বা আইন দাল। এই তো এই ঘোড়াটা মাঝখানে অনেক হয়তো ফাঁকা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, হয়তো বা সেটা একবার এই যে এখানে যেমন মিলিত রয়েছে কালি দিয়ে সেটা মিলিত থাকতে পারে, আবার সেটা এরকম ফাঁকা জায়গাও থাকতে পারে। হা কিন্তু কখনো এইভাবে হয় না। হায়ের মাথাটা সবসময় কি হবে? চিকন হবে। প্রশ্ন আসতে পারে যে হায়ের সাথে যদি আইন মিলে যায় তো আমরা বলবো এই যে বা, এখন যদি আমরা হা লিখি তাহলে কিভাবে লিখবো? এই যে হা কিন্তু এইভাবে আসে। তো হা কখনো এই যে এভাবে লেগে যায় না, এদিক থেকে এভাবে লাগবে না। যখনই আমরা দেখব যে এদিক থেকে লেগে গিয়েছে তাহলে সেটা আইন হয়েছে। আর আইনটা এইভাবে যখন শব্দের মাঝখানে আসে তখন। তো শব্দের শুরুর জায়গার আইনটা তো এইভাবে আমরা দেখলামই। তো শব্দের শুরুতে আরেকটা শব্দ আমরা লিখে দিব যেটা বুঝতে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এ পর্যন্ত গেল আমাদের আইনের মাথা এবং কয়েনের মাথার ব্যাপারে আলোচনা। তো আমরা উদাহরণগুলো দেখি। তো প্রথমে লেখা হয়েছে এক কোণার নিচে এক নোক্তা বা, তো বা আইন আর হচ্ছে সাথে দাল দেওয়া। ঠিক তা গইন, আর এখানে কি আসছে? যেহেতু দালের উপর এক নোক্তা দিলে কি হয়ে যায়? জাল হয়ে যায়, তা গইন জাল। এরপরে দেখি আমরা এক কোণা উপরে এক নোক্তা, তার মানে নুন সাথে আইন, এরপরে লাম তো তার আপন অবস্থায় রয়েছেই। নুন গইন লাম, আইনের উপর নোক্তা চলে আসছে, গইন হয়ে গিয়েছে। তো নুন গইন লাম, নুন গইন লাম। এরপরে হচ্ছে কি? বা আইন নুন, তো স্পষ্ট এক কোণার নিচে এক নোক্তা, তার মানে বা হচ্ছে। তারপরে নুন গইন নুন, তো নুন উপরে এক নোক্তা কোণার, তার মানে নুন গইন নুন হয়ে গেল। এরপরে আমরা এখানে দেখি এক কোণার উপরে তিন নোক্তা, তার মানে সা, সায়ের সাথে আইন, সা আইন লাম। এরপরে কি? বা, বা গইন লাম। এরপরে ইয়া আইন লাম। এরপরে তা গইন লাম, সা গইন লাম। তো সা গইন লাম এখানেও একবার, এখানেও একবার, একটু যাচাই বাছাই করার জন্য বা একটু মাথাটাকে ক্যাচ করার জন্য যে আগে এরকম একটা শব্দ গিয়েছে কিনা। এরকম অনেক শব্দ এরকম রিপিট আসবে। তারপরে ইয়া গইন লাম, এইভাবে হয়ে গেল পুরোটা আমাদের উদাহরণ। তো চিহ্নগুলো কোণাগুলো শেখা এবং হরফের ধরনগুলো অন্য হরফের সাথে মিলতে গিয়ে তার অবস্থাটা কেমন হয়ে যায় সেটা যখন মাথায় ঢুকে যাবে তখন হরফগুলো চেনাটা সহজ হয়ে যাবে। তো সহজ করণার্থে আমি একটা শব্দ বা দুইটা শব্দ দেখাই যে আইন তার আপন এই চিহ্নটা নিয়ে যখন শব্দের শুরুতে আসে। আমরা দিলাম আইন সাথে দাল সংযুক্ত হলো, এরপরে লাম, আদালা এই শব্দটা আমরা দিলাম, আইন দাল লাম। এরপরে আমরা এটাকে উল্টে দিই,
উল্টে মানে কি লামটাকে আগে দিব, দালটাকে পরে দিব। গইন লাম দাল। এই গইন একটা নোক্তা দিয়ে আমরা গইন বানিয়ে ফেললাম এটাকে, যেহেতু আইন আগে আমাদের আছেই, ঠিক আছে। তো গইন লাম দাল হয়ে গেল। এখানে যদি আমরা আরেকটা নোক্তা দিই তাহলে জাল হয়ে গেল, জাল। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের রইল। এখানে আমরা শিখে গেলাম এই আইনের ব্যবহারগুলো, শব্দের শুরুতেও বলি, শব্দের মাঝখানে বলি, শেষে যদি আমি আরেকটা বলি, যে শেষের একটা শব্দ আমি দেখিয়ে দিই। শেষে অনেক সময় আইন এইভাবে আসে, যেমন আমরা প্রথমে নিলাম নুন, এরপরে গইন, এরপরে আবার আইন। এই যে নুন গইন আইন। তো আমরা দেখতে পাচ্ছি শেষেও কিন্তু আইনটা এই আকৃতিতে আসতে পারে বা এই আকৃতিতেই আসবে। হা কখনো এখানে লেগে আসবে না। অনেক সময় কিন্তু হা একটা শব্দের শেষে আসতে পারে, যেমন আমরা এই পাশে লিখি নুন গইন হা। এখন হাটা কি হবে, সর্বদাই এইভাবে এই পাশে তার খোলা থাকবে, কখনোই এইভাবে আইনের মতো বা গয়নের মতো এদিক দিয়ে এসে এইভাবে ঘুরে লাগবে না। তো এটা দ্বারা স্পষ্ট বোঝা যাবে যে এটা কি হা নাকি আইন। অনেক সময় এমনটা হতে পারে। তো এই জায়গাটুকু আমি মৌখিকভাবে বুঝিয়ে দিলাম। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। সহজে বোঝার ক্ষেত্রে লামের মাথা দিয়ে 2 হরফ। তো লামের মাথা কেন বলা হলো? এখানে 2টা হরফ আছে, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কাফ। তো কাফের জন্য আর লামের জন্য সবসময় এই যে একটা লম্বা টান, এটা কিন্তু থাকবেই। তো কাফ আর লামের মধ্যে পার্থক্য কোথায়? কাফের মধ্যে এরকম একটা টান বাঁকা হয়ে আপনার উপরে এরকম অ্যাঙ্গেলভাবে চলে যাবে, হ্যাঁ, আনুমানিক আমরা বলতে পারি 30 ডিগ্রি সেলসিয়াসের বা 30 ডিগ্রির মতো এরকম ঘুরে যাবে। তো এভাবে ঘুরে যাবে। তো কাফ লাম আমরা পেলাম, কাফ এবং লাম। তো এই যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে কাফ ধরবো, আর যদি লম্বা একটা টান শুধু থাকবে যেখানে কোনো ধরনের এই চিহ্নটা নেই তাহলে আমরা ধরবো যে এটা লাম। শব্দের মাঝখানেও হতে পারে, শব্দের শুরুতেও হতে পারে, এমনকি শেষেও হতে পারে। আর কাফটা অবশ্য অনেক সময় শেষে তার আপন অবস্থায় চলে আসে। যদি আমরা কাফ, এটা আমরা উদাহরণটা পরেই দেখাই। আচ্ছা, প্রথমত আমরা এখান থেকে বুঝি। এখানে আমরা উদাহরণের মধ্যে প্রথমে পাচ্ছি তা, তা সাথে লাম সাথে বা, দুই দিক থেকে কিন্তু লাগানো। এই আলিফ এবং লামের সাথে একটা পার্থক্য কিন্তু আমাদের করতে হবে, যে আসলে কোনটা আমি লাম ধরবো কোনটা আমি আলিফ ধরবো। এর একটা পার্থক্য সহজভাবে আমি বলি, শুরুতে আলিফ কখনো লেগে আসতে পারে না, লাম সবসময় শুরুতে লেগে আসতে পারে। এখন এগুলো আমি মৌখিকভাবে বলে যাচ্ছি, তো এখান থেকে আসলে বোঝাটা একটু কঠিন হবে। আমরা যখন শব্দে যাব তখন লাম এবং আলিফের পার্থক্যটা স্পষ্ট আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আলিফটা শুরুতে কখনো লেগে আসে না। যে কোনো টানটা যদি এভাবে লেগে কোনো একটা হরফের সাথে মিশ্রিত হয় তাহলে সেটাকে অবশ্যই ধরতে হবে লাম। যদি মিশ্রিত না হয়, আলাদা থাকে, তাহলে হবে আলিফ। ঠিক কোনো একটা শব্দের শেষ দিকে গিয়েও, শব্দের শেষ দিকে এরকম একটা ধরলাম যে আছে, তো এই পাশে কিন্তু যদি কিছু না থাকে তাহলে সেটাকে আলিফই ধরতে হবে, ওটাকে লাম ধরা যাবে না। আর যখন এই শব্দের মাঝখানে দুই দিক থেকে হরফ থাকবে, এই যে এগুলোর মধ্যে কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি এখানে তা লাম বা, মানে লামটা মাঝখানে, এখানে দেখতে পাচ্ছি বা লাম বা, বাটা লামটা মাঝখানে। তো যখন দুই জায়গায় উভয় দিকে হরফ থাকবে তখন স্পষ্টভাবে সেটাকে আমরা লাম ধরব। তো তা লাম বা হলো, বা লাম বা হলো, ইয়া লাম বা হলো, সা লাম বা, নুন লাম বা, এরপর হচ্ছে তা কাফ লাম। তো তা কাফ লামটা অনেকটা দেখতে কাফটাকে আটের মতো লাগতেছে, তাই না? কিন্তু বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কি হচ্ছে, এখানে প্রথমত তা লেখা হলো, লামের এই যে এই দাগটা কিন্তু লামের। এখন আমাদের একটা কাফের চিহ্ন লাগবে না, এই যে এই কাফের চিহ্নটা কিন্তু এখানে আমাকে আনতে হবে। তো এই কাফের চিহ্নটা আনতে গিয়ে এই যে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো কাফের চিহ্নটা এই একটু বাঁকা করে, যত সুন্দর লাগে দেখতে, একটু বাঁকা করে এইভাবে টান দিয়ে দিয়েছে।
আর লামটাকে সংযুক্ত করা হয়েছে। তার মানে এই টানটা হচ্ছে লামের, আর কাফের টানটা এতটুকুই যথেষ্ট। তা কাফ লাম, এরপরে হচ্ছে সা কাফ লাম, এরপরে নুন কাফ লাম। তো কাফের সাথে লামের সাথে সংযুক্ত করে দুইটা হরফই বোঝানো হচ্ছে, যাতে করে বোঝা যায় যে কাফের মধ্যে একটা মাথা থাকবে, লামে কোনো মাথা থাকবে না। ইয়া কাফ লাম, বা লাম কাফ নুন, এখানে 4টা হরফ নিয়ে আসা হয়েছে। বা লাম, এই যে কাফের এই বাঁকা চিহ্নটা আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু এখানে লাম বা আলিফের কিচ্ছু নেই, নুন আছে, সেজন্য এখানে কোনো টানও নেই, শুধু কাফের মাথাটাই রয়েছে। আচ্ছা, তারপরে বা কাফ লাম আবার এখানে আনা হলো। এরপরে হচ্ছে বা কাফ তা, তা কাফ তা, ইয়া লাম কাফ নুন, তা কাফ সা। তো একদিকে যেমন আমরা ভিন্ন ভিন্নভাবে উল্টোপাল্টা করে হরফগুলোও শিখতে পারছি, আরের দিকে হরফগুলোর ব্যবহার অন্যান্য শব্দের সাথে কিভাবে হয় সেটাও কিন্তু আমাদের সাথে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত লাম এবং কাফের আলোচনা আমরা করলাম, এর পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা দেখব এই যে গোল হা, হায়ের যে একটা চিহ্ন আছে, এই গোল হা এটা কয়ভাবে ব্যবহৃত হয়, বা আমরা বলতে পারি যে হাটা হলকে শুরু থেকে স্বাভাবিকভাবে উচ্চারিত হয় হা, এই হাটাকে কয়ভাবে লেখা যেতে পারে। তো গোল হা একবার এইভাবে লেখা হচ্ছে, আরেকবার এইভাবে লেখা হচ্ছে, আরেকবার এইভাবে হচ্ছে, আরেকটা খুবই রেয়ার বলা যায়, মানে খুব কমই হয় এরকম আরেকটা আছে। তো সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। প্রথমত দেখি আমরা তা হা। তো এই যে এখানে কিন্তু বা হা দিয়ে একটা নমুনা দেখানো হয়েছে, আমরা এখন উদাহরণে দেখতে পাচ্ছি তা হা, এদিকে নুন, আর সাথে আবার কি করা হয়েছে দেখেন, উপরে কিন্তু দুইটা নোক্তা দেওয়া হয়েছে। গোল হায়ের উপর যদি কখনো দুইটা নোক্তা চলে আসে, এটাকে বলা হয় গোলতা। এক তা হচ্ছে যেটা কোনা দিয়ে হয়, আরেক তা হচ্ছে এরকম গোল তা হয়। তো হায়ের উপরে যদি কখনো এরকম নোক্তা চলে আসে, এই হাটাতে কখনো নোক্তা দেওয়া যায় না। এই শেপ যদি আসে তখন কিন্তু নোক্তা দিলেই সেটাকে মানায় না। তো দুইভাবে দেওয়া যায়, এই কোনা মানে শব্দের শেষ হরফের যে একটা হা থাকবে এই হাটা, আরেকটা হচ্ছে যেই হাটা কোনো হরফের সাথে লেগে আসেনি, মুরাক্কাব হতে পারেনি, সংযুক্ত হতে পারেনি, এরকম হায়ের উপরে যদি দুটো নোক্তা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হয়ে যাবে, তা হয়ে যাবে। তো নুন তা, এদিকে হচ্ছে জিম সাথে তা, এদিকে বা তা, ইয়া হা, সা হা, এদিকে বা হা মিম। এই যে এখন বলতে পারেন যে হুজুর এখানে আবার হাটাকে এইভাবে লেখা হয়েছে কেন। তো শব্দের মাঝখানে হাটাকে ডাইরেক্ট যদি আমরা এরকম গোলাকার আকৃতি দিয়ে দিই, দেখতে খারাপ দেখা যায়। সেজন্য এই গোলাকার আকৃতিটাকেই এভাবে শুইয়ে না দিয়ে এটাকে আমরা দাঁড় করিয়ে দিই, তাহলে দাঁড় করিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে দেখতে। এখন আমরা যদি এইভাবে লিখি, ধরেন বাটাকে এইভাবে এনে হাটাকে এইভাবে শুইয়ে দিয়ে এইভাবে নিয়ে আসি, দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে উপরে, ঠিক আছে। তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা বাটা এই হাটাকে সুন্দর করে যেভাবে আছে সেইভাবে যদি আমরা লিখতে চাই, যেমন বা এই যে নিচে টেনে আমরা একটা ঘুরিয়ে দিলাম, বা হা মিম, সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখন, তাই না। নিচে দিয়ে এনে তারপরে উপর দিয়ে একটা ঘুরিয়ে দিলে সুন্দর লাগে, কিন্তু মাঝখান থেকে যদি আমরা এই হাটাকে যে এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু এটা খারাপ দেখা যাবে। তো বা হা মিম, এরপরে হচ্ছে কি এই যে উপরে লাম, এর আগে আমি বলেছিলাম যে আলিফ কখনোই শব্দের শুরুতে কোনো হরফের সাথে মিলতে পারে না। তো যেহেতু এটা হায়ের সাথে মিলে যাচ্ছে, এই টানটাকে আমরা ধরবো লাম। তো এখানে আসছে লাম হা নুন, 3টে হরফ এখানে পাওয়া যাচ্ছে। এরপরে এখানে দেখা যাচ্ছে আমরা একটা গোল চিহ্নের উপরে 2 নোক্তা পাচ্ছি। তো গোল চিহ্ন থাকলে 2 নোক্তা থাকলে অবশ্যই সেটা কফ হবে, কফ হা। এরপরে আমরা দেখতে পাচ্ছি বা হা আলিফ, এই যে বা হা আলিফ, এখানে কিন্তু বাও বুঝলাম আমরা, হাও বুঝলাম। তো শেষে আলিফটা কিভাবে, আমি যেটা বলেছিলাম যে কোনো একটা শব্দের শেষে যদি এরকম লম্বা টান আসে তখন সেটাকে, আর এই পাশে যদি কোনো হরফ না থাকে স্পষ্টভাবে বোঝা যাবে সেটা হচ্ছে আলিফ। তাহলে বা হা আলিফ। এদিকে আসলো ইয়া হা বা, এদিকে আসলো হা নুন আবার হা। তো শব্দের শুরুর হা, শব্দের শেষ হা, 2টা হাই কিন্তু একসাথে আনা হয়েছে। এরপরে হচ্ছে শিন হা ইয়া। তো ইয়ার শেপে, ইয়ার যখন মূল আকৃতিটা থাকবে তখন নোক্তা দিলেও হতে পারে, না দিলেও কোনো সমস্যা কিন্তু নেই।
তো আগে আমরা একটা জায়গায় নোক্তা নেইনি, এখানে আবার নোক্তাটা দিয়ে দেখিয়েছি যে হ্যাঁ, কখনো কখনো ইয়ার আপন অবস্থায়ও ইয়ার নিচে 2 নোক্তা হতে পারে, এটা কোনো সমস্যা নয়। তো এই পর্যন্ত আমাদের গোলহা নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আমরা পরবর্তী আলোচনা চলে যাচ্ছি। এই পর্যায়ে আমরা দেখছি হচ্ছে মিম। এখন মিম বিভিন্নভাবে লেখা যায়, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। মিম বিভিন্নভাবে লেখা যায় বলতে এখানে এরকম একটা মাথা দিয়েছে, এরকম একটা জায়গা দিয়েছে। আসলে মিমের জায়গাটা তো হচ্ছে গোল একটা চিহ্ন। গোল চিহ্ন যদি উপরে নোক্তা থাকে তাহলে হবে কফ, 2 নোক্তা, 1 নোক্তা থাকলে ফা। আর যদি কোনো একটা গোল চিহ্নের মধ্যে কোনো ধরনের নোক্তার প্রয়োজন না পড়ে, নোক্তা যদি না থাকে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে মিম। তো এই জায়গাটা আমরা দেখাই। তো প্রথমত এখানে লেখানো হয়েছে লাম মিম। তো মিমের প্রথমত যদি শব্দের শুরুতে মিম হয় না, বেশিরভাগ এই মিমটা এইভাবে উল্টিয়ে হয়। তো প্রথমে আমরা দেখি এখানে উদাহরণে হা মিম দাল। এই যে হাটাকে কিভাবে করা হয়েছে, প্রথমে হা এইভাবে লেখা হয়েছে, তারপরে এই যে মিমটাকে এইভাবে ধরে ঘুরিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম। এখানে কিন্তু আবার মাঝখানে যেন এরকম কোনো দাগ না পড়ে, মাঝখানে আবার এরকম দাগ পড়লে তখন আবার সেটা দেখা যাবে কিসের মতো, হায়ের মতো। তো আবার আমরা একটু দেখাচ্ছি, হা এখানে উল্টিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম দাল, এইভাবেও হতে পারে। এরপর আমরা দেখি যদি এটা এইভাবে না এনে আমরা আবার আরেকভাবে আনি, যেমন হা হা এখান থেকে নিচে এনে এইভাবেও কিন্তু অনেক সময় লেখা হয়। যেমন মোহাম্মদ শব্দটা অনেক সময় অনেকে লেখা দেখবেন, তো প্রথমে এরকম একটা মিম থাকে ছোট্ট, হায়ের সাথে লাগিয়ে থাকে, তারপরে লাগানোর পরে এখানে হা, পরে আবার নিচে একটা মিম, নিচে মিমটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে দাল, এইভাবে কিন্তু মোহাম্মদুর শব্দটা লেখা হয় অনেক সময়। আচ্ছা, এই পর্যায়ে এটা চলে গেল আমাদের। এবার আমরা হা মিম দাল তো বুঝলাম, হা মিম বুঝি। তো কখনো কখনো এই হা এবং এই হা মিম, কখনো কখনো মিমটা যদি শেষের দিকে থাকে, শেষের দিকে কোনো একটা শব্দের শেষে, তখন তার আপন আকৃতি এইভাবে লম্বা একটা লেজ নিয়েও থাকতে পারে, আবার বাঁকা লেজ নিয়েও থাকতে পারে। যেমন হা মিমটা এইভাবে এখানে লেখা আছে। তো আমরা হা মিমটাকে যদি এইভাবে লিখতে চাই, কেউ উপর দিয়ে আমরা লিখলাম হা, এইভাবে দিয়ে এইভাবে টান দিয়ে দিলাম হা মিম, কোনো সমস্যা নেই। ওই নিচের টান যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। তো হা মিম দাল, হা মিম। এরপর আসতেছে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টান উপরে কিন্তু আছে, তার মানে এটা কাফ, সাথে নিচে এই গোলাকার আকৃতি হয়ে নিচে লম্বা টান চলে আসছে, তার মানে মিম, কাফ মিম। এখানে আসছে তা মিম, উল্টো করে কিন্তু মাথাটা দেওয়া হয়েছে। তো কিছু কিছু জায়গায় এমন থাকে যে কোনো একটা হরফের সাথে এরকম তা বা এই 5টা হরফকে মিলাতে গেলে তখন সেটাকে উল্টিয়ে দিতে হয়। তো এই তা মিম এখানে কিন্তু কোনাটা উল্টে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই উদাহরণটা, এখানে কোনাটাকে উল্টা করে দেওয়া হয়েছে, কারণ এই উল্টা সিস্টেমটা আমরা আগেও বলে আসছি বা বুঝে আসছি যে হা জিম এই টাইপের হরফগুলোর সাথে যখন এটা মিলতে হয় তখন কিন্তু সোজাভাবে কোনাটা দিলে দেখতে খারাপ দেখা যায়, তখন সেটাকে উল্টে দেওয়া হয়। তো এখানে এক কোনার নিচে 1 নোক্তা রয়েছে, আমরা বুঝতে পেরেছি যে এটা বা, সাথে হা, এর সাথে হচ্ছে মিম। ওই যে মোহাম্মদ শব্দটার কথা আমরা বলেছিলাম, এখন দেখেন এই যে মোহাম্মদের মিমটাকে প্রথমে এরকম গোলাকার আকৃতি করে এইভাবে এসে হায়ের সাথে মিলানো হয়েছে, হাটা এসে আবার এই যে মিমটাকে উল্টিয়ে এইভাবে দালের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তো মিম কখনো কখনো এইভাবে উল্টিয়ে যায়, আবার কখনো কখনো শুরুতে এই যে এই মিমটাকে যদি আমরা লিখতে চাই, তো এই মিমটাকে এইভাবে উল্টিয়ে লিখে এরপরে হা এইভাবে এনে এরপরে মিম দিয়ে এইভাবেও মোহাম্মদ শব্দটা লেখা যেতে পারে। তো মিম এইভাবে উল্টিয়েও আসতে পারে, এইভাবেও আসতে পারে, ওই মাঝখান দিয়ে এইভাবে গোলাকার আকৃতিও আসতে পারে, আবার দুইটাকে সামনে রেখে, যেমন এই যে এটা কিন্তু একটা উঁচু হয়ে গিয়েছে, আমি দেখি এটা লেখানোর সময় আমি দেখিয়েছিলাম যে আমরা একটা উঁচু রেখে একটা নিচে দিয়ে আবার মিলিয়ে দিয়েছি, এইভাবে উঁচু রেখে সামনে গিয়েছি, এইভাবে একটা গোলাকার আকৃতি মিলিয়ে দিয়েছি, এইভাবেও মিমটা হতে পারে, মানে উভয় জায়গাতে একটু উঁচু, নিচে দিয়েও উপর দিয়েও, দুইভাবে মিমটা বা এইভাবে মিমগুলো হতে পারে।
তা আমরা দেখব হচ্ছে প্রথমে যে কোনো গোলাকার আকৃতি আছে কিনা, গোলাকার আকৃতিতে থাকলে সেটার মধ্যে কোনো নোক্তা আছে কিনা, যদি নোক্তা না থাকে স্পষ্টভাবে মিম, আর যদি নোক্তা থাকে দুইটা না একটা, দুইটা থাকলে কফ, একটা থাকলে ফা। আশা করি স্পষ্ট হয়েছে। তো এই আকৃতির আলোচনা আমরা এখানেই রাখলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে হরফগুলো দেখলাম বা যে হরফগুলোর চিহ্নগুলো দিয়ে উদাহরণসহ পড়লাম, বুঝলাম, সবগুলোকে কিন্তু মোরাক্কাব বলা হয়। মোরাক্কাব বলতে কি বোঝাচ্ছে? সংযুক্ত হরফ, তাই না? তো এই সংযুক্ত হরফ একত্রে এরকম 22টা একসাথে দেখানো হলো। কি কি হরফগুলো সংযুক্ত হতে পারে? তো বা, তা আমরা পড়ি, বা, এই যে তা, সা, নুন, ইয়া, ফা, সিন, শিন, সদ, দদ, ত, জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এই যে 22টা হরফ এখানে রয়েছে, এই হরফগুলোকে সংযুক্ত করা যায়, মানে একটা আরেকটার সাথে লাগানো যায়, বা এটা যে সমস্ত হরফগুলোর সাথে লাগানো যায় না সেগুলোর সাথে কিন্তু মিলে আসতে পারে। কিন্তু এমন বাকি 7টা হরফ রয়েছে যেখানে স্পষ্ট রয়েছে যেগুলোকে আপনি মোরাক্কাব করতে পারবেন না, মানে ওগুলোকে কোনো একটা হরফের সাথে সংযুক্ত আপনি করতে পারবেন না, সেটাকে আলাদাভাবে লিখতে হবে যে অবস্থায় লেখেন না কেন। তো এগুলোকে আমরা বলি, প্রথমত এই যে আলিফ, দুই আলিফে কখনো মেলানো যায় না, মানে আলিফকে আলিফের সাথে মেলানো সম্ভব নয়, দালকে আলিফের সাথে মেলানো সম্ভব নয়। তারপর জাল, তো আলিফ সবগুলো আবার আলিফ দিয়েই বোঝানো হয়েছে যে এটাকে মিলানো যায় না। তো আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, এই যে 7টা হরফ এখানে রয়েছে, এই হরফগুলোকে সহজে মিলানো বা মিলিয়ে লেখা যায় না, কারণ মিলাতে গেলেই কি হয়ে যায়? অন্য হরফ হয়ে যায়। ওই যে বলেছিলাম আলিফকে যদি আমরা অন্য একটা হরফের সাথে মিলাতে যাই তখন কিন্তু সে আলিফটা আলিফ থাকবে না, সেটা লামের মতো লামই হয়ে যাবে আর কি। তো এই জন্য আলিফ সবসময় ইন্ডিভিজুয়াল আলাদা। শুধু একটা ক্ষেত্রে আলিফটা সংযুক্ত হয়, কারণ যখন সেটার ভ্যালুটা কম থাকে, মানে সেটা সবচেয়ে শেষ হরফে হয়, তখন দেখা গেছে ওটার সাথে কোনো একটা হরফ, তারপরে যদি আবার দাল, জাল এগুলো থাকে তখন কিন্তু আবার মিলানো যায় না, তখন কিন্তু আলিফটাকে আলাদাই লিখতে হয়। কিন্তু যে সমস্ত হরফগুলো এগুলোর আছে তখন সেগুলোর সাথে আলিফটাকে মিলিয়ে দেওয়া যায়। শব্দের মধ্যে আমরা কিন্তু এই সমস্ত উদাহরণগুলো আশা করি বুঝিয়ে দিব এবং আপনারা বুঝতে পারবেন। তো এই 7টা হরফ আমরা পেলাম, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই হরফগুলো কখনোই অন্য হরফের সাথে সহজে মিলে আসতে পারে না, 2-4টা জায়গা ছাড়া, সেটা হচ্ছে খুবই রেয়ার এবং খুব কম জায়গা। তো দীর্ঘ আমাদের এই আলোচনা 2 নম্বর সবক নিয়ে, যে সবকের মধ্যে আমরা হরফগুলোর মোরাক্কাবগুলো আলোচনা করলাম। তো আশা করি ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে। এরপরেও আমাদের হরফগুলো যখন আমরা শব্দগুলোর সাথে মিলিয়ে অন্যান্য শব্দগুলো আরও সামনে আগাবো, যত সামনে আগাবো অনুশীলন হবে তত আরও স্পষ্ট হয়ে যাবে। তখন আপনার চিহ্ন দেখলে আপনাকে আর চিন্তা করতে হবে না, মাথায় সুন্দর করে চলে আসবে। তো 2 নম্বর সবক আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ 3 নম্বর সবক নিয়ে আবার পরবর্তীতে আমরা আলোচনা করব।